সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে রয়েছেন শরীফউদ্দিন জুয়েল, তিনি আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর যুবদল। এছাড়াও আমাদের সাথে আরেকজন অতিথি রয়েছেন, আমার বাম দিকে রয়েছেন তানজিনা তাম্মিম হাফসা, তিনি কেন্দ্রীয় সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দর্শক, আমরা দুজন অতিথির মুখ থেকে ফ্যাসিবাদ নিয়ে শুনব। কোনো শাসক যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। ফেরাউন, হিটলার, মুসোলিনি, স্ট্যালিন, ইদি আমিন, শেখ মুজিব, শেখ হাসিনা এবং সাম্প্রতিক সময়ের বাশার আল আসাদ পৃথিবীর ইতিহাসে অত্যাচারীর প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করার দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছেন অত্যাচারের ফলাফল কি হয়। এ অনুষ্ঠানের মাধ্যমে আমরা তুলে ধরি আওয়ামী লীগের 16 বছরের দুঃশাসন। বিভিন্ন আলোচনার মাধ্যমে আমরা চিহ্নিত করব গত সরকারের স্বৈরাচারী ও ফ্যাসিবাদী নীতির ধরন। এর মাধ্যমে আমরা খুঁজে বের করার চেষ্টা করব নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 5 ফেব্রুয়ারি 2025। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2009 বন ধ্বংস করে সাংসদ পুত্রের জাহাজ ভাঙা রিয়ার্ড। সাবেক মন্ত্রী সহ 18 জনের জামিনের শুনানি মুলতবি, জামিনের আবেদনের জন্য কার্যতালিকায় অন্তর্ভুক্ত। তালিকাভুক্ত সন্ত্রাসীর বাড়িতে দাওয়াত খেলেন শার্শার সাংসদ। 2011 61 ভাগ সড়কই নাজুক, পর্যাপ্ত বরাদ্দ না পাওয়ার অজুহাত যোগাযোগ মন্ত্রীর। রাখাইনদের শ্মশানে প্রভাবশালীদের লবণ চাষ, প্রতিবাদে মানববন্ধন। 2012 প্রতিবেদন পেলেই পরীক্ষা বাতিলের বিষয়ে ভাববে খাদ্য বিভাগ, নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস। 2015 বকেয়া বিল চাওয়ায় আদায়কারীকে গুলি কৃষক লীগ নেতার। 20 কোটি টাকা টেন্ডার, বরিশালে যুবলীগ ছাত্রলীগ সংঘর্ষ। 2017 যে নৌকায় ভোট দেয় না সে মুক্তিযোদ্ধা হতে পারে না, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ। 2018 ভিআইপিদের জন্য আলাদা লেনের প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগের। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, এখনও ফেরত আসেনি $6,64,00,000। 2019 তৃতীয় শ্রেণীর কর্মচারীর সম্পদের পাহাড়। পুলিশ প্রেস ফর মোর ফ্যাসিলিটিস, পিএম টেলস পুলিশ নট টু ভিক্টিমাইজ ইনোসেন্ট পিপল। 2020 বিদেশিরা বাংলাদেশ থেকে বছরে নিয়ে যাচ্ছে 26,400 কোটি টাকা। টিআইবি সিটি পুলস লো টার্নআউট, আওয়ামী লীগ বিএনপি লিডার্স আউটক্রাই। 2021 আল জাজিরা প্রতিবেদন প্রত্যাখ্যান পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের। আউটসাইডার্স ডমিনেট অ্যান্টি কারাপশন কমিশন, অটোনমি আন্ডারমাইন্স গভর্নেন্স ক্যাম্পেইনার্স। 2022 পিপল সাফার অ্যাজ গভর্নমেন্ট স্ট্রাগলস টু ডিটেক্ট কোভিড। 2023 বিএনপি বিষধর সাপ, ওই সাপের দাঁত আমরা ভেঙে দেব, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন। ট্রেড ডিফিসিট ড্রপস টু 12.3 বিলিয়ন ইন জুলাই টু ডিসেম্বর। 2024 নৌকায় ভোট না দেয় সুবর্ণচরের সেই গণধর্ষণ মামলার রায় আজ। বাংলাদেশ ছাত্রলীগ লিডার্স এইজ টাই ম্যান রেপ ওয়াইফ অ্যাট জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। জুয়েল ভাই, আপনার কাছ থেকে একটু আলোচনা শুনতে চাই। আমরা একটি সংবাদের শিরোনামে দেখলাম, যে নৌকায় ভোট দেয় না সে মুক্তিযোদ্ধা হতে পারে না। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ এ ধরনের বক্তব্য দিয়েছিল। আপনার মন্তব্য কি? আওয়ামী লীগ নিজেদেরকে মুক্তিযুদ্ধের চেতনার দল হিসেবে দাবি করে, আওয়ামী লীগ নিজেদেরকে মুক্তিযুদ্ধের দল সংগঠক হিসেবে দাবি করে। কিন্তু আমরা যদি দেখতে চাই, 25 মার্চের কালো রাত্রে যখন সারা বাংলাদেশের মানুষ যখন দিশেহারা ছিল, তখন কিন্তু বাংলাদেশের মানুষকে কিন্তু তখন দিশেহারা নিমজ্জিত অবস্থা ছিল। তখন সাধারণ একজন মেজর সামরিক কর্মকর্তা উনি তখন কালুরঘাটে তিনি চট্টগ্রাম সেনাবাহিনী থেকে উনি বিদ্রোহ ঘোষণা করে কিছু ইয়ং অফিসারদের সাথে করে নিয়ে কালুরঘাটে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের তার ঘোষণা দিয়েছিলেন। সেই স্বাধীনতার ঘোষণা থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ তৈরি হয়। এবং তিনি তো তখন কোনো রাজনৈতিক দলের ছিলেন না, উনি একজন সাধারণ একজন আর্মি অফিসার, একজন সৈনিক। তো সেখানে তার দায়বোধ বা দায়িত্ববোধের জায়গা থেকে বা দেশপ্রেমের জায়গা থেকে সে ঘোষণাটি দিয়েছিলেন। আওয়ামী লীগের কোনো নেতারাই তখন তো তার নিজেরা কেউ কোনো সেক্টরে তারা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেনি। এবং আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, আওয়ামী লীগের নেতারা মুক্তিযুদ্ধের সব নিজেদেরকে একজন সংগঠক হিসেবে দাবি করে, কেউ কিন্তু সরাসরি বীর মুক্তিযোদ্ধা কিন্তু বলে দাবি করে না। আপনি খেতাবপ্রাপ্ত একজন মুক্তিযোদ্ধাকে আপনি আওয়ামী লীগে দেখাতে পারবেন না।
তারা আওয়ামী লীগের নেতা না ছিল। আছে, কিন্তু দুই একজন হ্যাঁ, আছে পরবর্তীতে হয়তো তারা আওয়ামী লীগে যোগ পরবর্তীতে দিয়েছে। তারা আওয়ামী লীগে যোগদান করেছে ক্ষমতার জন্য। কিন্তু ওই সময়ের যারা দায়িত্বশীল জায়গায় নেতৃত্বের Right. জায়গায় ছিলেন তারা তো কেউ এখন আসলে এইভাবে আওয়ামী লীগ ভাবতেন না। আসলে বাংলাদেশে তো মুক্তিযুদ্ধের তারা সংগঠিত পাল্টে দিয়েছে। জি। তারা তো এই দলটাতে তারা তো মুক্তিযুদ্ধে তারা অংশগ্রহণ করেনি, তারা দলটাকে নিজেদের মুক্তিযুদ্ধের নেতৃত্ব তারা দল হিসেবে তারা নিজেদেরকে বলতেছে। পাশাপাশি আমরা একটা জিনিস যদি খেয়াল করতে, গত 17 বছরে যে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে 1971 সালে যার বয়স ছিল 4 বছর, এই গত 17 বছরে আমরা তাকেও দেখেছি মুক্তিযুদ্ধের সনদ নিয়ে, সার্টিফিকেট নিয়ে তারা প্রশাসনের বিভিন্ন জায়গায় তারা চাকরিতে তারা পদোন্নতি নিয়েছে, এবং মুক্তিযুদ্ধের সনদ নিয়ে তারা কিন্তু বিভিন্ন জায়গায় লুটপাটে তারা কিন্তু জড়িত ছিল। এখন যার বয়স 4 বছর, যার বয়স 2 বছর, এবং আমরা গত 17 বছর এরকম আমরা কিন্তু বিভিন্ন সময় এই নিউজগুলো আমরা, যদিও এগুলো সরকারি গণমাধ্যমগুলোতে আসতো না, বাট আমরা আমাদের মাধ্যমে নিউজগুলো পেয়েছি, আপনারা হয়তো বা জানেন। দু চারটি খবর এসেছে, হ্যাঁ 2-4টি খবর এসেছে। এটা যেগুলো আই খবরে আসেনি, এর মধ্যে একটা ছিল কোনটা, যে অনেককে দেখা গেছে যে ভুয়া মুক্তিযুদ্ধ সনদ নিয়ে, মানে এরকম খবরটি তো এসেছে যে 50,000-এর উপরে ভুয়া মুক্তিযোদ্ধা হ্যাঁ, এখন তালিকাভুক্তিতে। কাজী জাফরুল্লাহ যেটা বলেছে যে যে নৌকায় ভোট দেয় না সে মুক্তিযোদ্ধা হতে পারে না, আসলে আওয়ামী লীগ তো মুক্তিযুদ্ধের সংজ্ঞাটা তো পাল্টে দিয়েছে। মুক্তিযুদ্ধ তো একটি জনযুদ্ধ ছিল, এটি তো কোনো দলীয় যুদ্ধ ছিল না, এটি সাধারণ মানুষের যুদ্ধ, সারা বাংলাদেশের মানুষ। অবশ্যই সারা মানুষের। তো সেক্ষেত্রে ওনার এই বক্তব্যের উদ্দেশ্য আসলে কি ছিল? মুক্তিযুদ্ধকে কি ওনারা ওনাদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন গত 17 বছর, না এই ফ্যাসিজমকে স্টাবলিশ করার জন্য মুক্তিযুদ্ধের যে ইতিহাস বা ঐতিহ্য বা আমাদের যে গৌরব, সেই গৌরবকে ম্লান করে দিয়েছেন এটির মাধ্যমে? মুক্তিযুদ্ধের গৌরবকে তারা ম্লান করে দিয়েছে, এবং তাদের ফ্যাসিজমটাকে তারা প্রতিষ্ঠা করার জন্য মুক্তিযুদ্ধকে তারা ঢাল হিসেবে তারা ব্যবহার করেছে। জি, আপনার কাছ থেকে আবারও শুনবো। আমরা একটু হাফসার কাছ থেকে শুনে আছি। ভিআইপিদের জন্য আলাদা লেনের প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগের, দৈনিক মানব জমিনের একটি খবর ছিল। আপনাদের জেনারেশনের অনেকেই সড়ক আন্দোলনের সময়ও ছিলেন, আপনারা সরব ছিলেন। প্রস্তাবটি কি আসলে কিভাবে মূল্যায়ন করেন? ওটি আসলে কেন, ওই ধরনের প্রস্তাবনা কেন? এটা খুবই একটা হাস্যকর একটা ব্যাপার যে সেই সময়টাতে হচ্ছে এটা একটা মানে খুবই আলোচিত একটা ব্যাপার ছিল, আলোচিত একটা টপিক ছিল, বিধায় বিভিন্ন পত্রিকাতে হচ্ছে উঠে এসেছিল, এবং সেই সময়টাতে আমরা দেখবো যে টিআইবির হচ্ছে মহাপরিচালক এই ব্যাপার নিয়ে হচ্ছে একটা তার নিজের পার্সোনাল হচ্ছে ব্যক্তিগত একটা মতবাদ দিয়েছিল, এবং সে এরকম উল্লেখ করেছিল যে এই পুরো যে ঘটনাটা, যা মন্ত্রী পরিষদের যে ব্যাপারটা তারা গৃহীত করার চেষ্টা করেছে যে ভিআইপিদের জন্য আলাদা একটা লেনের দরকার, সেই সময় সেটাকে সে বলেছে যে এটা হচ্ছে সংবিধান বিরুদ্ধ একটা ব্যাপার, কারণ সংবিধানে লেখা নাই যে কোনো একটা বিশেষ দল, কোনো একটা বিশেষ গোষ্ঠী দেশের কোনো বিশেষ সুবিধা ভোগ করতে পারবে, সেখানে যদি ভিআইপি লেভেলের মানুষজন হয় যারা কিনা অলরেডি প্রিভিলেজড। যেখানে আমরা জনমানুষের কথা বলতেছি না, দেশটা কি শুধুমাত্র ওই গুটি কয়েক মানুষের হাতে যারা কিনা হচ্ছে ক্ষমতায় থাকবে, যারাই কিনা হচ্ছে দেশটাকে পরিচালনা করবে, সবকিছু কুক্ষিগত নিয়ে বসে আছে, তাদের হাতে কি দেশটা? এরকম যদি হয় তখনই হচ্ছে ওইরকম চিন্তাই তাদের মাথায় আসে। মানে এক ধরনের তারা সাধারণ মানুষ থেকে তারা আলাদা হয়ে গিয়েছিল, সাধারণ মানুষ থেকে তারা আলাদা হয়ে গিয়েছিল বিধায় তাদের মাথায় জাস্ট এরকম একটা প্রশ্ন করা, এরকম একটা ব্যাপার উত্থাপন করার হচ্ছে চিন্তা তাদের মাথায় আসে। তাদের বলবো যে মস্তিষ্কের হচ্ছে কি বলবো অবক্ষয়ের একদম শেষ পর্যায়ে আসার পরে মানুষ এইসব চিন্তা করে যে তাদের ভিআইপিদের জন্য আলাদা লেনের ব্যবস্থা। তাহলে আমি তো বলবো যে একটা যারা হচ্ছে এই যে গ্রাম থেকে চাষা বুসা বিভিন্ন মানুষজন বিভিন্ন কারণে, চিকিৎসার কারণে হোক, যে কোনো কারণে হোক, তারা শহরে আসে, তারা দেখা যায় অনেক সময় ঘন্টার পর ঘন্টা তাদের জ্যামে বসে থাকতে হয়। পাবলিক ট্রান্সপোর্টে যারা যাতায়াত করে তাদের জন্য তাহলে আগে আলাদা লেনের ব্যবস্থা করেন, পাবলিক বাসগুলো যাওয়ার জন্য আলাদা লেনের ব্যবস্থা করেন। যদি এরকম হতো ব্যাপারটা যে সড়ক যে পরিচালনার যে ব্যাপারটা, সড়ক যোগাযোগের যে ব্যবস্থাটা প্রত্যেকটাকেই সুন্দরভাবে তারা হচ্ছে মানে একটু অর্গানাইজ করতে চাচ্ছে এবং তারা লেনের ব্যবস্থা করতে চাচ্ছে, তাহলে তখন যদি আসে যে লোকাল বাসের জন্য একটা লেন থাকবে, ভিআইপিদের জন্য একটা লেন থাকবে, জরুরি সেবার জন্য যারা তাদের জন্য একটা লেন থাকবে, যারা কিনা মানে এলিট শ্রেণীর লোকজন প্রাইভেট যানবাহন চলাচল করে তার জন্য একটা লেন থাকবে। ওইরকম যদি হতো ব্যাপারটা তাহলে সেটা ভিন্ন ব্যাপার ছিল। কিন্তু এই পুরো ব্যাপারটা যেখানে সাধারণ জনগণের তো ভোগান্তির শেষ নেই, তারা তাদের কথা চিন্তা না করে নিজেরা অলরেডি প্রিভিলেজড, সেখানে এসে তারা আরো হচ্ছে সুবিধা চাচ্ছে, মানে তারাই দেশের সবকিছু, তারাই মানে এলিট শ্রেণীর লোকজন, তারাই ভিআইপি, তারাই সবকিছু, এইভাবেই ফ্যাসিবাদের যে বহিঃপ্রকাশ সেটা ঘটেছে বিভিন্ন মাধ্যমে। আমি আরেকটি জিনিস সেখানে যোগ করে দিই, আপনারা যদি খেয়াল করে দেখেন 2001 সালে পরবর্তীতে যখন শেখ হাসিনা তখন ওই সময় বিরোধী দলের নেত্রী ছিল,
তখন সে সব জায়গায় সে মানে মঞ্চে বা ভাষণে সে একটা কথা খুব বড় গলায় বলতো, আমি সাধারণ মানুষ, আমি সাধারণ মানুষের জন্য রাজনীতি করি। আমরা যদি আওয়ামী লীগ যদি কখনো ক্ষমতায় আসে তাহলে আমি কখনো ভিআইপি প্রোটোকল ব্যবহার করব না, বা রাষ্ট্রীয় হ্যাঁ, প্রচার মাধ্যমে আমি রাষ্ট্রীয় মুখ দেখাবো মুখ না। আমি রাষ্ট্রীয় প্রচার মাধ্যমে মুখ দেখাবো না। তা আওয়ামী লীগ কত বড় ভণ্ড দল এবং আওয়ামী লীগের নেত্রী সে কত বড় ভণ্ড যে সে মানুষের কাছে সাধারণ মানুষের মন জয় করার জন্য বলে সে ভিআইপি প্রোটোকলই ব্যবহার করবে না। যে রাস্তায় কত শত 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 মানুষ দাঁড়িয়ে থাকে আর ভিআইপিরা মানুষদেরকে জ্যামে আটকে, এই যে দেখেন সে শুধুমাত্র নিজে তো ভিআইপি প্রোটোকল সে তো ইউজ করেছে, তো করেছেই, পাশাপাশি সে কিন্তু একটা জাতীয় সংসদে কিন্তু একটা বিলও পাশ করিয়েছিল। বিলটা কি ছিল, যে শেখ মুজিবুর রহমানের পরিবারের সবাই ভিআইপি প্রোটোকল পাবে। 2018 সে নিশিরাতের সরকার এবং 24-এর হলো ডামি সরকারে শুধু শেখ মুজিবুর রহমানের পরিবার থেকে কিন্তু 41 জনের উপরে এই সংসদ সদস্য হয়েছে। তারা তো রাজতন্ত্রে দাঁড় করিয়েছিল এবং তারা কিন্তু বাংলাদেশকে যে বললাম না যে একটা মানুষ কতটুকু ভণ্ড হলে নিজে ভিআইপি প্রোটোকল তো নিয়েছেই, তার পুরো পরিবার গোষ্ঠী শুদ্ধ ভিআইপি পাস প্রোটোকলের করিয়েছে। মধ্যে ঢুকিয়েছে। জি, আপনার কাছে মূল যে বিষয়টি জানতে চাচ্ছি, একটি সংবাদে আমরা শিরোনামে দেখলাম তৃতীয় শ্রেণীর কর্মচারীর সম্পদের পাহাড়, দৈনিক মানব জমিনের এরকম একটি খবর ছিল। এরকম খবর কিন্তু আমরা প্রচুর পেয়েছি। তৃতীয় শ্রেণীর কর্মচারীদের সম্পদ বেড়ে যায় এবং এই সম্পদের শেকড় খুঁজতে গিয়ে কিন্তু আমরা রাষ্ট্রের প্রথম শ্রেণীর অনেককেই পেয়ে গেছি, অনেকের সংশ্লিষ্টতা বা অনেকের সম্পর্কও পেয়েছি। এটি কোন ধরনের কৌশল না অপকৌশল, কি বলবেন? আওয়ামী লীগ তো সবসময় অপকৌশলে বিশ্বাসী এবং আওয়ামী লীগ সবসময় অপকৌশলকে ধারণ করে আওয়ামী লীগ তাদের প্রতিটা কর্মকাণ্ড চালিয়েছে। এখানে আপনার একটা জিনিস যদি খেয়াল করে আমরা দেখি যে শেখ হাসিনা উনি সর্বশেষ হলো এই 2024-এর খুব সম্ভবত এটা জুন মাসে হবে, একটা এসে উনি প্রেস কনফারেন্সে বলে, তার তো এটা ছিল একটা নাটক ছিল যে সে বিদেশ সফর থেকে এসে প্রেস কনফারেন্সে ডেকে একটা নাটক, নতুন করে নাটক সে মঞ্চস্থ করতো এবং সে নাটকের মাধ্যমে জনগণের সাথে আমি বলে একটা তামাশা করতো। সে তামাশার একটা পর্বে আমি দেখেছি যে সে নিজেই সেখানে বলে যে আমার অফিসের পিয়ন জাহাঙ্গীর ও তো 400 কোটি টাকার মালিক, অনেকে হেলিকপ্টারে চলাফেরা করে। তাহলে শেখ হাসিনার অফিসের পিয়ন 400 কোটি টাকার মালিক, শেখ হাসিনা সেখানে নিজে দাঁড়িয়ে জাতিকে কি বলতে চাইলো, আমার পিয়ন 400 কোটি টাকার মালিক হলে আমি তাহলে কত টাকার মালিক তোমরা বুঝে নাও। তার মানে উনি এটি একটি গর্ববোধ করছেন। অবশ্যই এটা তার একটা গর্বের বিষয়টি ছিল, সে এখন হেলিকপ্টারে করে চলাফেরা করে। আমরা দেখেছি, দেখেন এখানে আমরা বেশ কয়েকটা সরকারি যেগুলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো আছে, এর মধ্যে সবচেয়ে করাপ্টেড যদি বলা হয় সেটা ছিল বিদ্যুৎ এবং হলো ওয়াসা। দেখেন বিদ্যুৎ খেতে কুইক রেন্টালের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা হাসিনা আমাদের দেশ থেকে পাচার করেছে এবং এমডি ওয়াসার এমডি হিসেবে যাকে নিয়োগ দেওয়া হয়েছিল তাকসিম ওকে যার বিকল্প পাওয়া যায়নি, যার গত বিকল্প 16 নাকি বছরে। হাসিনা নাকি 17 বছরে নাকি খোঁজেই পায়নি। তাকসিম সে থাকতে হলে সে থাকে আমেরিকাতে থাকে, নিউ ইয়র্কে থাকে, তার ওখানে তার ব্যবসা আছে, তার ওখানে বাড়ি আছে, সে নিউ ইয়র্কে বসে সে ঢাকার ওয়াশ আজকে চালায় এবং তাকসিমকে সে এতটাই হাসিনা সেখানে ক্ষমতাধর বানিয়েছিল, তা হাসিনাও বানিয়েছে এবং হাসিনার গুণধর পুত্র সজীব ওয়াজেদ জয় বানিয়েছে যে তাকসিম যাকে চাবে সে ওয়াসার চেয়ারম্যান হবে। এই গণতান্ত্রিক রাজনীতিতে সবগুলো মানুষের অধিকার থাকবে, কথা বলবার স্বাধীনতা থাকবে, কিন্তু আমরা দেখছি প্রতিনিয়ত রাজনীতি কেমন জানি একটি ভয়ঙ্কর পথ হয়ে উঠছে। এটির কারণটা কি আসলে? হাসিনার ফ্যাসিজম এবং কর্তৃত্ববাদের আচরণের প্রতি সারা বাংলাদেশের মানুষ তারা বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছে, তারা ধারণ করে না, তারা সেটা প্রতিবাদ করে এবং যার কারণে কিন্তু বাংলাদেশের আপামর জনগণ কিন্তু সে 5ই আগস্টের সময় কিন্তু ছাত্র জনতার যে গণবিপ্লব, সে গণবিপ্লবটা হয়েছে কিন্তু হাসিনার সে ফ্যাসিজম এবং কর্তৃত্ব আচরণকে প্রতিবাদ জানিয়ে না বলে দেওয়া। হ্যাঁ, না বলে দেওয়া। আপনি তো রাজনীতি করছেন 5 আগস্ট পরবর্তী এই সময়ে, আপনি কোন কোন ধরনের চ্যালেঞ্জগুলো এখন মোকাবেলা করছেন? আসলে কোন কোন জিনজিরগুলো আপনাদেরকে ভাঙতে হচ্ছে? জনগণের আকাঙ্ক্ষা, জনগণের ইচ্ছা এবং বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে যে ফ্যাসিজম কর্তৃত্ববাদী সরকার বাংলাদেশে আর কখনো যেন প্রতিষ্ঠা না হয় এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমরা কিন্তু মানুষের সেই মৌলিক ধারণাগুলোকে আমরা কিন্তু ধারণ করি এবং আমরা গত 17টি বছর আমরা কিন্তু হাসিনার ফ্যাসিজম এবং কর্তৃত্ববাদী আচরণের বিরুদ্ধে আমরা কিন্তু আন্দোলন করে এসেছি। এই যে 17 বছরের কর্তৃত্ববাদের দুঃশাসন বলবো, সেখান থেকে কি আপনারা বা আপনাদের কর্মীরা কোনো লেসন নিয়েছে? আপনারা কি প্রচার করছেন ভবিষ্যতের জন্য? আমাদের তো শিক্ষা অবশ্যই সেখান থেকে নিয়েছে, কারণ আমাদের এত পরিমাণে আমাদের রক্ত ঝরেছে, আমাদের সারা দেশে আমাদের গত 17 বছরে আমাদের 3000-এর নেতাকর্মী
ক্রস ফায়ারে এবং বন্দুকযুদ্ধে এবং এমনকি সর্বশেষ আপনি যদি খেয়াল করে দেখেন 2023 সালের 28শে অক্টোবরের পরবর্তীতে জেলখানাতে আমাদের অনেক নেতাকর্মী কিন্তু মারা গিয়েছে এবং সারা দেশে আমাদের 1200-এর উপরে নেতাকর্মী আমাদের শহীদ হয়েছে এবং সর্বশেষ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আমাদের শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 513 জন আমাদের নেতাকর্মী শহীদ হয়েছে। তা আমরা সেই শহীদদের রক্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের দলটি আমরা কিন্তু সবসময় মানুষের জনগণের মৌলিক স্বাধীনতায় আমরা বিশ্বাসী, আমরা সবসময় মানুষের স্বাধীনতাকে যেন আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারি, বাংলাদেশকে যেন একটু সুখী স্বনির্ভর বাংলাদেশ যেন গড়ে তুলতে পারি, সেই লক্ষ্যে কিন্তু আমাদের দল সবসময় কাজ করে আসছে। যে সামাজিক সম্পর্ক বা সম্প্রীতি ভেঙে গেছে সেটি জোড়া লাগাবার জন্য তারা এখন কাজ করছেন মাঠে। হাফসার কাছ থেকে একটু শুনে আসি। হাফসা, এই প্রজন্মের মানে ছাত্র প্রতিনিধি হিসেবে কাজ করছেন আপনি, এই যে গত দুঃশাসনের সময় আমাদের সামাজিক সম্পর্ক বা সম্প্রীতি তো ভেঙে একেবারে চৌচির হয়ে গেছে। দেখা যায় যে একই সমাজে বসবাস করা মানুষগুলো একই সাথে বসে না, একজন আরেকজনের মুখ দেখে না, একই বাড়িতেও এরকম সমস্যা হয়েছে। সেই সংকট আসলে কাটাবার জন্য জেনজি কিভাবে কাজ করছে? সম্প্রীতি যে ভাঙার যে ব্যাপারটা, এই খুব একটা মানে খারাপ সময়ে চলে আসার যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমরা যখন নতুনভাবে ওখান থেকে উঠে এসেছি, আমাদের রিডিং রুম থেকে বলেন, ক্লাসরুম থেকে বলেন, পড়ার টেবিল থেকে বলেন, তো আমাদের দেশের মানুষ আসলে চাচ্ছে বা তারা হচ্ছে আসলে আশাবাদী যে এই ছেলে মেয়েগুলো হচ্ছে কিছু পরিবর্তন হয়তো বা দেশের জন্য দিয়ে আসবে। দেখেন যখন কিনা এই যে আমাদের পুরো ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনীর যে একটা পুরো একটা অবনতি হয়েছিল, সেই সময়টাতে আমরা কিন্তু ওই ট্রাফিকের হাল ধরেছি, আমরা কিভাবে রাস্তায় নেমে নেমে ট্রাফিক নিয়ন্ত্রণ করেছি, সুন্দর সুশৃঙ্খলভাবে যে কাজগুলো আমরা করেছি, সেটা কিন্তু অনেক প্রশংসা কুড়িয়েছে। তো আমরা হচ্ছে এখন যেরকমটা চাই, আমরা আমাদের সেই এক দফা দাবির সময় বলেছিলাম যে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত করবো আর ফ্যাসিবাদী যে কাঠামো আছে সেটার পুরোপুরি বিলুপ করব। তো সেই জায়গা থেকে সেই এক দফা দাবির যে দুটো হচ্ছে আমাদের মূল মন্ত্র ছিল, সেইটাকে কিন্তু আমরা আমাদের সামনের দিকে নিয়ে কিন্তু আমরা সামনের দিকে যাচ্ছি এবং আমাদের দেশের মানুষ কিন্তু তাকিয়ে আছে যে আমরা যে সংস্কারের কথা বলি, গুণগত পরিবর্তন হয়তো এই প্রজন্মের হাত ধরেই আসবে, কিছু একটা নতুন কিছু একটা আসবে এবং আমাদের যে বর্তমানের রাজনৈতিক যে কাঠামো, যে আমাদের রাজনীতিতে হচ্ছে আগের জেনারেশনের মানুষের ইনভলভমেন্ট বা আমাদের থেকে একটু সিনিয়রদের ইনভলভমেন্ট, কিন্তু এখন হয়তো বা দেশের মানুষ এক্সপেক্ট করছে যে তাদের সাথে সাথে বা তাদের পাশে পাশে হয়তো বা এখান থেকে দু একজন উঠে আসবে এবং তারা রাজনীতি শিখবে, তারা নতুন তাদের ভাবনাগুলো এক্সপ্রেস করতে শিখবে এবং রাজনৈতিক চর্চা করবে, দেশটাকে সামনে দিকে নিয়ে যাবে। প্রবীণদের হাত ধরে এই যে তারুণ্যকে ব্যবহার করে দেখে থাকবেন যে বাংলাদেশে বর্তমান সময়ের হচ্ছে সবচেয়ে বেশি যে মানে স্ট্রং যে জায়গাটা, সেটা হলো যে বাংলাদেশে অনেক বেশি ইউথ আছে। তো এই ইউথদেরকে কিভাবে কাজে লাগানো যায় সেটা নিয়ে কিন্তু অবশ্যই আমাদের প্রবীণদের ভাবা উচিত এবং তাদেরকে নিশ্চয়ই জুয়েল ভাই সেটিও ভাবছেন যে তারুণ্যকে কিভাবে বিশ্বমানের করা যায় বা দেশ গঠনের কাজে ব্যবহার করা যায়, সেটি নিশ্চয়ই তার রাজনৈতিক দল বা তিনি ব্যক্তিগতভাবে বা তিনি যে সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন সে সংগঠন অবশ্যই কাজ করবে। অবশ্যই আজকের আপনার কাছ থেকে যে মতামত পেল সেটি তারা ইমপ্লিমেন্ট করবার চেষ্টা করবে কাঁধে কাঁধ মিলিয়ে। হাফসা, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, আমরা একটি সংবাদের শিরোনাম দেখলাম, 24 সালের খবর এটি, বিসিআর লিডার্স এইডস টাই ম্যান রেফ ওয়াইফ অ্যাট জেইউ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নিউ এজ পত্রিকার একটি খবর। বিস্তারিত খবরে আমরা দেখতে পাচ্ছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের ওই নেতা রেপ করার সময় মহিলার স্বামীকে আটকে রেখেছিলেন। ধর্ষণ তো বিকৃত মানসিকতার মানুষরাই করে। আরেকটি খবর, নৌকায় ভোট না দেওয়ায় সুবর্ণচরের সেই গণধর্ষণের মামলার রায় আজ, এটি দৈনিক মানব জমিনের খবর। এরকম খবর কিন্তু গত রিজিমে আমরা প্রচুর পেয়েছি যে শুধুমাত্র নির্বাচনী বিরোধ বা রাজনৈতিক বিরোধের কারণে প্রতিপক্ষ রাজনৈতিক দলের অনেক নারী সদস্য বা পরিবারের সদস্যদেরকে এরকম নির্মম বাস্তবতার মধ্য দিয়ে যেতে হয়েছে। দেখা যাচ্ছে এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়, কিন্তু এগুলো একেবারে পরিকল্পিত রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। বিকৃত ভাবনার এই মানুষগুলো রাজনীতিতে কিভাবে স্থান পায়? আওয়ামী লীগের রাজনৈতিক নির্বাচন কেমন ছিল বলে আপনি মনে করেন? এগুলো কোথা থেকে আসে? ক্ষমতার অপব্যবহার থেকে আসে। যখন কিনা সে একটা সাংগঠনিক জায়গায় থাকবে এবং সে কোনো একটা ব্লেম করার পরে সে পর্যাপ্ত হচ্ছে তার যে শাস্তি পাওয়ার কথা সেগুলো পাবে না, আরও যদি তাকে লেই দেওয়া হয় বা তাকে যদি হচ্ছে সেখান থেকে সাপোর্ট করা হয়, এই ব্যাপারগুলো বাড়বে। তো সেটাই হয়েছে আওয়ামী লীগের ক্ষেত্রে। যখন দেখবেন আমাদের দেশে কিন্তু একসময় হচ্ছে এসিড থ্রোয়ের যে ব্যাপারটা, একেবারে আইন অনুযায়ী
মারাত্মক অপরাধ দেখুন আইন অনুযায়ী প্রচলিত মারাত্মক অপরাধ, আইন কিন্তু আমরা কি অনুযায়ী। এরকমও কিছু একটা দেখেছি তার মানে যে কি আইন আওয়ামী লীগের জন্য আইন শিথিল ছিল বা অবশ্যই- এরকম অপরাধ করলে আওয়ামী লীগ অবশ্যই ট্রাইব্যুনাল আইন মুখোমুখি শিথিল হবে ছিল, না, মানে এটা ছিল? আইনের কোনো তোয়াক্কাই ছিল না। আইন যদি কিন্তু আমরা তো থাকতো, দেখেছি যে অনেক মানুষ বছরের পর বছর জেলখানায় পড়ে আছে, পুলিশ আটক করছে, বাড়িতেও থাকতে দিচ্ছে না। আচ্ছা দেখুন ওনাদের এরকম ছিল যে ফ্যাসিস্টদের হচ্ছে বৈশিষ্ট্য এরকম যে তাদের মতদর্শীর বাইরে যদি কেউ চলে যায় এবং তাদের যদি ইচ্ছা মতো সবকিছু করবে, সে নিজে একটা কথা বলেছে তো এটাই সে ইমপ্লিমেন্ট করবে, ব্যাপারটা এমন ছিল যে তাদের মতদর্শীর বাইরের কেউ সে সারা বছর জেলে থাকবে, জেলে পচে মারা যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু সে কিনা তার দলের মানুষজন তার হচ্ছে যে ক্ষমতার অপব্যবহার করে করে আছে তাদেরকে শেল্টার দিবে, তাদেরকে যেভাবে আমরা কিন্তু একটা ওইরকম কোনো দৃষ্টান্ত দেখিনি যে কোনো একটা এরকম ধর্ষণের মতো জঘন্যতম কাজের অপরাধ। পরে জঘন্যতম অপরাধ করার পরে যে খুব বেশি দৃষ্টান্তমূলক কোনো শাস্তি এসেছে। আপনি দেখে থাকবেন যে বাংলাদেশের মাঝের সময়টাতে কিছুদিন আগের সময়টাতে কিন্তু একটা সময় হচ্ছে এসিড থ্রোর যে ব্যাপারটা সেটা কিন্তু বেড়ে গিয়েছিল, কিন্তু ওই সময়টাতে যখন এটা অনেক বেশি একটা অ্যালার্মিং ব্যাপার হয়ে গেল তখন এবং কিন্তু 2002-03 সালে এটি শাস্তিটা নিয়ে অনেক কিন্তু strictly ব্যাপক ক্যাম্পেইন হয়েছে এবং ওই সময় সরকার বেশ সোচ্চারও ছিল। 2002-03 সালে বেশ কিছু মৃত্যুদণ্ডও জি, হতে ওটা দেখেছি হওয়ার আমরা। ফলে কিন্তু আজকে বাংলাদেশ 2025 সালে আসার পরে কিন্তু আমরা দেখবো যে সেই শাস্তিটার সেই রকম অপরাধ করার অপরাধ আর প্রবণতা কিন্তু ঘটছে না। কমে গিয়েছে। তো এই দর্শনের মতো কাজ যখন এরকম হচ্ছে বাংলাদেশে, আপনি কিছুদিন আগেও এই যে শাহবাগে ওখানে একটা ফুল বিক্রি করা একটা মেয়েকে কিভাবে ধর্ষণ করা হলো, বিভিন্ন পরতে পরতে কিন্তু এইরকম মানুষজন লুকিয়ে আছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা হচ্ছে যখন করেছে তখন আইনটা শিথিল হয়ে যাওয়ার কারণেই ওটা হচ্ছে আবার অন্য যারা করছে তাদের দিকে ফলতে পারছে না। তো এটা এই আইনের ইমপ্লিমেন্ট না হওয়ার কারণে কি হচ্ছে, এই অপরাধের প্রবণতা সারা দেশব্যাপী বেড়ে যাচ্ছে এবং তো এগুলো হচ্ছে এই আইনের সুষ্ঠু ইমপ্লিমেন্ট না করার যে কারণে। একই বিষয় একটু জুয়েল ভাইয়ের কাছ থেকে শুনতে চাই যে ক্ষমতার মধ্যে থাকলে আইন তার জন্য শিথিল হয়ে যায় বা ক্ষমতার বাইরে থাকলে তার জন্য বিনা অপরাধেও নিপীড়ন নির্যাতন হয়। ভবিষ্যৎ দিনের রাজনীতিতে কি আমরা এই একই দৃশ্য আবারও দেখতে হবে কিনা? আওয়ামী লীগের ফ্যাসিবাদী চরিত্রর সাথে আসলে বাংলাদেশের অন্য কোনো শ্রেণী পেশাকে আসলে একেবারেই এটাকে কম্পেয়ার করা যায় না, এবং যদি কেউ কম্পেয়ার করে থাকে সেটা হলো ইতিহাসের সবচেয়ে বড় একটা জঘন্য একটা ভুল হবে। আওয়ামী লীগ এমন একটি দল, এখানে আপনারা যেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ধর্ষণের কথাটা বলেছেন সেই জিনিসটা আমি আপনাকে বলি। আওয়ামী লীগ এমন একটা দল, আপনার অবশ্যই খেয়াল আছে সাইদ ভাই, 1997-98 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সেক্রেটারি ছিল মানিক। মানে কেক কেটে উদযাপন করেছেন। সে মানে ধর্ষণ করে সেঞ্চুরি করে সেটাকে সে কেক কেটে উদযাপন করেছে এবং প্রকারান্তে তিনি পুরস্কৃতও হয়েছে। পুরস্কৃত হয়ে, এবং সর্বশেষ সে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিল সুনামগঞ্জ থেকে। তাহলে আওয়ামী লীগের একজন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ করে সে সেঞ্চুরি উদযাপন করে এবং তাকে শেখ হাসিনা পুরস্কার হিসেবে তাকে সংসদ সদস্য বানায়। এটা একমাত্র আওয়ামী লীগের দ্বারাই সম্ভব, এটা একমাত্র হাসিনার পক্ষে করা সম্ভব। বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় মানুষের আশা এবং আকাঙ্ক্ষাগুলো নিয়ে কাজ করে এবং মানুষের সবসময় দোরগোড়ায় পৌঁছানোর চেষ্টা করে। আপনি একটু খেয়াল করে দেখবেন, আমি যদি একটু সংক্ষিপ্ত আকারে যেটা বলি যে আসলে আমাদের বিএনপির ভাবাদর্শ, আমাদের বিএনপির লক্ষ্য এবং আমাদের উদ্দেশ্যগুলো, যখন একটি জাতি যখন অন্ধকারে নিমজ্জিত ছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি তখন সেনা ক্যাম্পের ভিতরে থেকে ক্যান্টনমেন্টে থেকে বিদ্রোহ করে এসে মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতা ঘোষণা করে উনি শুধু স্বাধীনতা ঘোষণাই করেননি, উনি নিজ হাতে রণাঙ্গনে উনি যুদ্ধ করেছেন এবং একজন সেক্টর কমান্ডার ছিলেন। পরবর্তীতে 1975 সালে 15ই আগস্ট পরবর্তীতে বাংলাদেশের যখন স্বাধীনতা যখন আবার এক ধরনের হুমকির মুখে পড়েছিল, যখন ভারতের কর্তৃত্ববাদ যখন বাংলাদেশকে তারা আবার গ্রাস করে নিতে চেয়েছেন, সেই জায়গা থেকে আমাদের জিয়াউর রহমান সাহেব উনি ছাত্র মানে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশকে উনি আবার কিন্তু উনি হাল ধরেন এবং পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 19 দফার আলোকে বিএনপি প্রতিষ্ঠা করে একটি বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তৈরি করে এবং তারই ধারাবাহিকতায় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তির নাম হচ্ছে বেগম খালেদা জিয়া, যিনি তার রাজনৈতিক জীবনে একবারও কোথাও কোনো সংসদ নির্বাচনে উনি কিন্তু পরাজিত হননি। সেই ধারাবাহিকতায় আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় জনগণের পাশে থেকে জনকল্যাণমূলক কাজ করে এবং মানুষের ভালোবাসা অর্জন করে, মানুষের ভালোবাসা আস্থাগুলোকে নিয়ে আমরা সবসময় আমরা কাজ করি, আমরা জনকল্যাণমূলক কাজ করি এবং অবশ্যই আওয়ামী লীগ যে ফ্যাসিজম এবং আওয়ামী লীগের আমলে যে অপশাসন হয়েছে সেগুলো থেকে বেরিয়ে আসার জন্য ইতিমধ্যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি 31 দফা উনি কিন্তু দিয়েছেন, ঘোষণা করেছে। সেই 31 দফার মধ্যে বাংলাদেশের মানুষ কিভাবে সুশাসন পাবে, বাংলাদেশের মানুষ
কাছে কিভাবে একটি না, সরকার সেটি তো করতে বাধ্য থাকবে। মানে দলের শীর্ষ নেতৃত্ব হিসেবে তিনি এক ধরনের পজিটিভ একটি ঘোষণা দিয়েছেন, কিন্তু তৃণমূল কি সেটি ইমপ্লিমেন্ট করতে পারবে? সেই একই রাজনীতির পুনরাবৃত্তি বা সেই দুঃশাসন, সেই ফ্যাসিবাদ তৃণমূলে আবারও যে ঘটবে না, সেটি আপনারা যারা দায়িত্বশীল রয়েছেন আপনারা কিভাবে নিয়ন্ত্রণ করবেন? আমরা যেহেতু সে ফ্যাসিবাদীর বিরুদ্ধে আমরা দীর্ঘ 17 বছর লড়াই করেছি, অবশ্যই তৃণমূল থেকে শুরু করে একদম আমাদের বিএনপির একদম শীর্ষ পর্যন্ত আমরা সবাই সেই জায়গা থেকে বাংলাদেশকে আমরা একটি আগামীর একটি সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশ, তার মানে আমরা রক্ত গড়ব দিয়ে ইনশাআল্লাহ। শিখেছেন, সুতরাং সেটির মূল্যায়ন আপনারা রাখবেন। আপনার কাছে আরেকটি প্রশ্ন, আমরা একটি সংবাদে দেখলাম বিদেশিরা বাংলাদেশ থেকে বছরে নিয়ে যাচ্ছে 26,400 কোটি টাকা, এটি টিআইবির একটি রিপোর্ট। আবার বাংলাদেশিরাও টাকা পাঠিয়েছে বেগমপাড়ায়। এটা কি বাংলাদেশ কি একটা কলোনি নাকি, আপনি কি মনে করেন? এখন তো সেটা আমরা এখন কলোনি রাষ্ট্র নাই, হাসিনা পালিয়েছে। এখন আমরা বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে এখন আমরা সবাই একসাথে কাজ করে যাচ্ছি, এবং ইনশাল্লাহ একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ হিসাবে আমাদের সেই অবস্থানটা আমাদের এটা থাকবে। হাসিনার আমলে তো আমরা দেখেছি, গত কয়েকদিন আগে একটা পত্রিকা দেখলাম, শুধু এক সালমান এফ রহমানই বাংলাদেশ থেকে 60,000 কোটি টাকা পাচার করেছে, এবং জয়ের নামে বেনামে বাংলাদেশ থেকে 3 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। যে পাচার হওয়ার কারণে যেটা আপনারা সবাই জানি, কানাডার বেগমপাড়া নামে একটা পাড়াই তৈরি করেছে আওয়ামী লীগের দুর্নীতিগ্রস্ত মন্ত্রীরা, আওয়ামী লীগের দুর্নীতিগ্রস্ত আমলারা এবং আওয়ামী লীগের দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ীরা। এই টাকাটা কার ছিল? আমার, আপনার সহ এই বাংলাদেশের সকল জনসাধারণের ছিল। এবং আওয়ামী লীগ একটি জিনিস খেয়াল, আওয়ামী লীগ মানে রাজনৈতিকভাবে তারা এমন একটা দেউলিয়া হারানো এমন একটা দল, যে শেখ হাসিনা বাংলাদেশে থাকতো, কিন্তু শেখ হাসিনার ছেলে জয় থেকে শুরু করে রেহানার ছেলে মেয়ে, তারা কিন্তু সবাই কিন্তু দেশের বাইরে থাকতো। তারা কিন্তু বাংলাদেশের মানুষের উপরে তারা কখনো জনগণের উপর আস্থা রাখতে পারেনি। আওয়ামী লীগ হলো এমন একটা দল, যেটা হলো একটা কি বলে ভণ্ড দল, যারা জনগণের যারা। আওয়ামী লীগের রাজনৈতিক দর্শন কি ছিল? একটি রাজনৈতিক দলের তো এক ধরনের দর্শন থাকতেই হয়, না হয় তিনি রাজনীতি করেন কিভাবে? 15ই আগস্ট শোক দিবস উপলক্ষে ওরা যে রাজনৈতিক কর্মসূচিগুলো পালন করে, তখন একটা কথা দাঁড়িয়ে তখন শেখ হাসিনা তখন বলেছিল, আমার খুব খেয়াল আছে, আমি সংবাদটা আমি দেখেছিলাম বেসরকারি চ্যানেলগুলোতে, সেখানে দাঁড়িয়ে শেখ হাসিনা বলেছিল, আজকে এখানে আমার বাবার নামে এত স্লোগান হয়, এত কিছু হয়, কিন্তু 15ই আগস্টে কিন্তু আমার বাবা যখন নিহত হয়, তখন কিন্তু আমার বাবার জন্য দেশের মানুষ কেউ কিন্তু তারা এগিয়ে আসেনি। এই কথাটা দ্বারা আমরা কি বুঝতে পেরেছি? শেখ হাসিনার মনে ক্ষোভ ছিল, শেখ হাসিনা বাংলাদেশের মানুষের প্রতি হিংসাপরায়ণ ছিল, যে সে কখনো বাংলাদেশের মানুষের জনগণের কল্যাণের জন্য সে কখনো কাজ করেনি। তার সবসময় একটা কাজ করেছে, এদেশের মানুষ ও তার বাবাকে মেরেছে, এর জন্য এদেশের মানুষের উপর তার প্রতিশোধ দিতে হবে, এবং হাসিনা 17 বছর ওই কাজটি করে গিয়েছে। আপনার কাছ থেকে আবারও শুনবো, আপনিও কি হাফসা তাই মনে করেন? তিনি তার পরিবার, তার পিতৃহত্যার প্রতিশোধ নেবার জন্যই বাংলাদেশের শাসনভার গ্রহণ করেছিলেন? আমারও তাই মনে হয়, কারণ হলো উনি বাংলাদেশকে যদি করতো, তাহলে উনি ফ্যাসিস্ট হিসাবে পরিচিত হতো না। জি, আমরা অনুষ্ঠান শেষ করব। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আপনার কোনো পরামর্শ আছে কিনা, কি করা উচিত? বিভিন্ন কমিশন গঠন করেছেন, কিন্তু শিক্ষা কমিশন, যেটা শিক্ষার যে একটা মানে যে একটা খারাপ একটা অবস্থা আমাদের দেশে বর্তমানে, শিক্ষা কমিশন নামে কোনো কমিশন কেন নাই, সেটা রাখা উচিত ছিল। তো এখনো হচ্ছে আপনাদের উপর ছাত্রদের বলেন, দেশের মানুষের বলেন, অবশ্যই সাপোর্ট আছে। তো আপনারা হচ্ছে এগুলো আমাদের সামনে প্রকাশ করেন, আপনাদের কোনো অপারগতা থাকলে সেগুলো আমাদেরকে জানান। আমরা হচ্ছে আমাদের দিক থেকে আমরা চেষ্টা করবো, এবং আমাদের দেশটাকে সামনের দিকে আমরা সুন্দরভাবে নিয়ে যেতে চাই। জুয়েল ভাই, আপনার পরামর্শ কি, প্রত্যাশা কি? যে ঐক্য নিয়ে আমরা শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট দানবকে, হায়নাকে আমরা বিতাড়িত করেছি, সে ঐক্যের জায়গা থেকে কেউ ফাটল সৃষ্টি করবেন না। এটা আজকে দর্শকদের, আপনাদের মাধ্যমে আমরা দর্শকদেরকে জানিয়ে দিতে চাই, সবাই ওই ঐক্যটা ধরিয়ে রাখুন। ফ্যাসিস্ট মাফিয়া হাসিনার বিরুদ্ধে আমরা যেমন ঐক্যবদ্ধ ছিলাম, আসুন একটি সুখী স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি। এটাই হচ্ছে আমার আজকে চাওয়া। ধন্যবাদ শরীফুদ্দিন জুয়েল, ধন্যবাদ হাফসা আপনাকেও। প্রিয় দর্শক, আমরাও বিশ্বাস করি যে জাতীয় ঐক্য আমাদের মাঝে গড়ে উঠেছে, সে ঐক্যে আসলে আমরা অবিচল থাকব। 36 জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা এই মাটির গর্ভে যে নতুন আলো প্রবেশ করিয়েছে, তা ধরে রাখবার দায়িত্ব শুধু সরকারের একার নয়, আমাদেরও। বিভিন্ন স্থানে ঘটে যাওয়া মব ভায়োলেন্স, মব জাস্টিস ফ্যাসিবাদী সংস্কৃতিরই অংশ। সুশাসনের প্রয়োজনে দীর্ঘদিনের চর্চিত এই ফ্যাসিবাদী সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আইনের আশ্রয় নিতে হবে আমাদের। আসুন আমরা সুনাগরিকের পরিচয় দেই, ফ্যাসিবাদকে রুখে দেই। প্রিয় দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।
বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।